আচ্ছা, চলুন আমরা পার্ট 2 এর আরো কিছু কোশ্চেন আলোচনা করে নিই। দেখুন 16 নম্বর কোশ্চেন কি বলছে, খাদ্য তালিকা তত্ত্বের জনক। অপশন এ চার্লস জোসেফ ক্রেবস, অপশন বি চার্লস এলটন, অপশন সি ছিল ওডাম, অপশন ডি ছিল উডবেরি। চলুন আমরা একে একে দেখে নিই। দেখুন অপশন এ যেটা ছিল চার্লস জোসেফ ক্রেবস, ইনি কিন্তু ফেন্স ইফেক্ট বলে একটা ধারণার জন্য প্রসিদ্ধ ছিল। ফেন্স ইফেক্ট ধারণাটা কি? ফেন্স মানে হচ্ছে বেড়া, আমরা বেড়া দিই না। ফেন্স ইফেক্ট ধারণা হচ্ছে কোনো একটা এলাকায় বেড়া বা ফেন্স দিয়ে ঘিরে রাখলে সেখানে প্রাণীর চলাচল এবং আচরণ পরিবর্তিত হবে এবং ওই ফেন্সের ভিতরে অর্থাৎ বেড়ার ভিতরে তার জনসংখ্যা বৃদ্ধি পাবে। অর্থাৎ এক কথায় গোদা বাংলায় বলতে কি, কোনো একটা নির্দিষ্ট জায়গাকে ঘিরে দিয়ে সেখানে যদি প্রাণীগুলোকে নির্দিষ্ট কিছু প্রাণী রাখা হয় এবং বাইরে থেকে প্রাণীর চলাচল যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে ভিতরে যে প্রাণী থাকবে তার জনসংখ্যা বৃদ্ধি পাবে। ইনি একটা বিখ্যাত বইও লিখেছিলেন, ঠিক আছে? বইটার নাম ছিল ইকোলজি, দ্য এক্সপেরিমেন্টাল অ্যানালাইসিস অফ ডিস্ট্রিবিউশন অ্যান্ড অ্যাবান্ডেন্স। ওকে, 2 নম্বর ছিল চার্লস এলটন, এটা পরে আসছি। সি হচ্ছে ওডাম। ওডাম আমরা সবাই জানি ওয়াই শেপ এনার্জি ফ্লো মডেলের জন্য বিখ্যাত এবং উনি কিন্তু ইকোসিস্টেম এবং ইকোলজির উপর খুব ভালো কাজ করেছিলেন, ঠিক আছে? আচ্ছা, উডবেরি কি? উডবেরি প্রিন্সিপাল অফ জেনারেল ইকোলজি। জেনারেল ইকোলজি কিছু প্রিন্সিপাল তিনি দিয়েছিলেন, তার জন্য তিনি প্রসিদ্ধ ছিলেন। তাহলে যেহেতু খাদ্য তালিকা চেয়েছে, তাহলে অপশন এ হবে না, অপশন সিও হবে না, অপশন ডি হবে না, উত্তর কি হবে? চার্লস এলটন, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর কি হবে? 16টা বি। আচ্ছা, আমি এইভাবে প্রত্যেকটা অপশন কি জন্য আলোচনা করছি, তার কারণ হচ্ছে এতে আপনাদের কি হবে, কোনটা সঠিক উত্তর হলো, কেন হলো, কোনগুলো হবে না সেটা বুঝতে পারবেন। এবং পরবর্তীকালে আমাদের ডিসেম্বর মাসে নেট সেটের পরীক্ষা আছে, ঠিক আছে? আবার বিহারে একটা এক্সাম আছে, আবার সিডি গ্রুপ এক্সাম আছে, আবার আমরা আপার প্রাইমারি আছে, আবার পরবর্তীকালে পিএসসি এক্সাম আছে। কে বলতে পারে যে এই কোশ্চেনগুলি আবার অন্য রকম মোড়কে দিয়ে দেবে না? তাই এইভাবে প্রত্যেকটা অপশন নিয়ে যদি আপনারা পড়াশোনা করেন, তাহলে আমার মনে হয় পরবর্তীকালে যে পরীক্ষাগুলো আসবে সেগুলো সফলতা অবশ্যই আসবে। এরকম দিয়ে দিতে পারে পরবর্তীকালে কোশ্চেনে যে ওয়াই শেপ এনার্জি মডেলের জন্য বিখ্যাত কোন ভৌগোলিক, ঠিক আছে? চলুন তাহলে এরপর আমরা দেখি 17 নম্বর কোশ্চেন। খরাপ্রবণ অঞ্চলে পরিবেশের সাথে মানুষের অভিযোজনের একটি প্রকৃষ্ট উদাহরণ। অপশন এ হচ্ছে শুষ্ক কৃষির প্রচলন, অপশন বি হচ্ছে জলসেচ ব্যবস্থার প্রচলন, অপশন সি হচ্ছে পরিকাঠামো উন্নয়ন, অপশন ডি হচ্ছে খনিজ খনন। আগে চলুন দেখে নিই অভিযোজন। অভিযোজন কাকে বলে? মানিয়ে নেওয়া। যেমন দেখবেন আমাদের সাধারণ মধ্যবিত্ত পরিবারে কি হয়, কোনো মেয়ের যদি বিয়ে হয়, বিয়ের পর যদি শ্বশুর বাড়িতে প্রথম দিকে কোনো অশান্তি হয়, মেয়ে যদি তার বাবা মাকে বলে যে বাবা মা শ্বশুর বাড়িতে অশান্তি হচ্ছে, বাবা মা কি বলে? একটু মানিয়ে নে মা। এই যে মানিয়ে নেওয়া প্রথম দিকে, এটা বড় অভিযোজন। আবার যদি সমস্যা হয় আবার সেম কথা বলে, মা একটু মানিয়ে নে, নতুন শ্বশুরবাড়িতে। এই যে মানিয়ে নেওয়া মানে কি, পরিবেশটা খারাপ হলো কি, সেই পরিবেশের সাথে মানিয়ে নেওয়াটাকে বলছে অভিযোজন। কিন্তু পরবর্তীকালে যখন মেয়ে আর মানাতে পারে না, এক্সট্রিম পর্যায়ে চলে যায়, তখন মেয়ের বাবা মা কি করে, সেখান থেকে ডিভোর্স দিয়ে অন্য কোনো নতুন ছেলের সাথে একটা তাকে আবার বিবাহ দিয়ে দেয়, নতুন জীবনযাপন করে, মানে একটা উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করে। ঠিক সেরকম এখানে কোশ্চেনটা বলছে কি, অঞ্চলটা খরাপ্রবণ অঞ্চল, মানে অঞ্চলটা খারাপ, ঠিক আছে? অভিযোজন করতে হবে। দেখুন শুষ্ক কৃষির প্রচলন, ঠিক আছে, জলসেচ ব্যবস্থার প্রচলন। দেখুন জলসেচ ব্যবস্থার প্রচলন মানে কি, এটা হচ্ছে আধুনিকীকরণ, মানে পরিবেশটা খারাপ সেখানে আরো বেটার করার জন্য জলসেচ ব্যবস্থা প্রচলন, তাহলে এটাকে মানানো হচ্ছে না, এটাকে ডেভেলপমেন্ট করা বলা হচ্ছে। পরিকাঠামো উন্নয়ন, এটাও তাই, পরিকাঠামো উন্নয়ন করা, ডেভেলপমেন্ট করা, মানানো নয়, ঠিক আছে? খনিজ খনন, এটাও তার মধ্যে পড়ে যাবে। তাহলে এখানে শুষ্ক কৃষির প্রচলন, যেহেতু খরাপ্রবণ জায়গা, তাই সেখানে যেহেতু খরা মানে কি জল কম, যে জল কম হওয়ার জন্য যে সমস্ত চাষ করলে সেটা সুবিধা, সেই চাষগুলো আমরা করব। তাই আমরা এখানে উত্তর হিসেবে নেব অপশন এ, শুষ্ক কৃষির প্রচলন। ওকে, চলুন 18 নম্বর কোশ্চেন। সামুদ্রিক ট্রান্সফর্ম চ্যুতি দেখা যায়। এ অভিসারী, বি প্রতিসারী, সি নিরপেক্ষ পথ সীমান্ত, ডি হচ্ছে অকুলেট। আমরা এটা সবাই জানি অভিসারী পাত তিনটে, আমি আমার বইতে আছে, আমরা সবাই জানেন টি, তিনটে অক্ষরে যে একটা যে টি আর এফ, টি মানে কি ট্রান্স মানে খাত, অভিসারী সীমান্তে আমরা কি দেখব? সামুদ্রিক খাত দেখব। প্রতিসারী অক্ষরকে আমরা আর দিয়ে, আর মানে রিজ, প্রতিতে রিজ দেখবো শৈলশিরা। আর নিরপেক্ষতে এফ দেখবো মানে ফল্ট, আমরা সবাই জানি। আর অকুলেট সীমান্ত, অকুলেট হচ্ছে একটা বায়ুমণ্ডলের টার্ম। অকুলেট সীমান্ত যখন শীতল সীমান্ত, কোল্ড ফ্রন্ট উষ্ণ সীমান্তকে গ্রাস করবে, সেটাকে আমরা কি বলবো? অকুলেট ফর্ম। তাহলে এটা তো হবেই না, ঠিক আছে? আর আমরা অফিসারি মানে টি দিয়ে ই করি, ট্রান্স সামুদ্রিক খাত, এটা হবে না। প্রতিসারী রিজ, এটাও হবে না। তো সঠিক উত্তর কি হবে? 18C, নিরপেক্ষ পাশ সীমান্ত। চলুন 19 নাম্বার কোশ্চেন। এটা কি বলছে? ঘন্টা আকৃতির বয়সলিঙ্গ পিরামিড।
কি ধরনের জনসংখ্যাকে নির্দেশ করে? এ আছে দ্রুত বর্ধনশীল জনসংখ্যা, বি আছে ক্রমহ্রাসমান জনসংখ্যা, সি হচ্ছে স্থিতিশীল জনসংখ্যা, ডি কাম্য জনসংখ্যা। ঠিক আছে, এখানে দেখুন দ্রুত বর্ধনশীল যে জনসংখ্যা, ঠিক আছে, তাদের নিচের দিকটা কি হবে? চওড়া হবে, যেমন ঠিক আছে, ওপর দিকটা কি হবে? ওপর দিকটা হবে। এবার এই দ্রুত বর্ধন জনসংখ্যা মিললে আমরা কোন কোন দেশ দেখতে পাওয়া যায়? নাইজেরিয়া, কেনিয়া, ব্রাজিল, যেগুলো একটু অনুন্নত দেশ। এই দ্রুত বর্ধনশীল জনসংখ্যার পিরামিড আকৃতি মেনলি দুই ধরনের হয়ে থাকে, হয় সম্ভব ত্রিজি মত হয়ে যাবে, কিংবা আদর্শ শঙ্কুর মতো হয়, কিংবা অবতল ধনুকাকৃতি হয়, তাহলে এটা হবে না। ঠিক আছে, আচ্ছা, তারপর আছে কি ক্রমহ্রাসমান জনসংখ্যা। ক্রমহ্রাসমান জনসংখ্যা যেখানে জনসংখ্যা কমছে, ঠিক আছে, সেটা আস্তে আস্তে, এটা আমরা জানি পিরামিড আকৃতি মানে মৌচাকের মতো হবে, কিংবা উত্তল আকৃতি হবে, তাহলে এটা হবে না। আর দেখুন কাম্য জনসংখ্যা কাকে বলে আমরা সবাই জানি, যখন সম্পদ এবং জনসংখ্যার অনুপাত আদর্শ হবে সেটাকে কাম্য জনসংখ্যা বলে। কিন্তু কাম্য জনসংখ্যা কিন্তু ধারণাটা হচ্ছে আপেক্ষিক, কোনো দেশে কাম্য জনসংখ্যা কিন্তু মানে হয় না, দীর্ঘদিন ধরে হতে পারে না, তাই এটাকে কিন্তু আমরা বাদ দিয়ে দেবো। তাহলে পড়ে থাকলে কি স্থিতিশীল জনসংখ্যা। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? এটা উত্তর হবে স্থিতিশীল জনসংখ্যা, 19 হবে সি। চলুন আমরা এবার দেখে নেবো 20 নম্বর কোশ্চেন। আমরা দেখে নেবো সামাজিক বনসৃজন প্রকল্পের অন্যতম মূল উদ্দেশ্য কি। আগে চলুন বুঝিনি সামাজিক বনসৃজন কাকে বলে। সামাজিক বনসৃজন হচ্ছে সামাজিক বনসৃজন মানে তিনটে জিনিসকে ফোকাস করা হয়েছিল। একটা হচ্ছে সমাজ, দুই হচ্ছে অর্থনীতি, তিন হচ্ছে পরিবেশ, ঠিক আছে, আর 4 নম্বর হচ্ছে গ্রামের মানুষ। এই চারটেকে যে সমস্ত বৃক্ষরোপণ উন্নত করবে সেটাকে আমরা কি বলবো? সামাজিক বনসৃজন। ঠিক আছে, যে অন্যতম মূল উদ্দেশ্য কি। এবার দেখুন প্রথম কথা হচ্ছে কৃষি জমিতে জলের যোগান বৃদ্ধি করা, এটা কিছুতেই হবে না। তার কারণ সামাজিক বনসৃজন আমরা জানি রেল লাইনের ধারে, পুকুরের ধারে গাছ লাগানো হয়, এবং সামাজিক বনসৃজন সব থেকে উল্লেখযোগ্য আছে ইউক্যালিপটাস। কিন্তু ইউক্যালিপটাস গাছ কি করে? প্রচুর পরিমাণ জল শোষণ করে, তাই বর্তমানে ইউক্যালিপটাস গাছকে কিন্তু অনেক জায়গায় লাগাতে বারণ করছে, কারণ মাটি থেকে যেহেতু প্রচুর জল শোষণ করে নেবে, তাহলে জলের কিন্তু পরবর্তীকালে অভাব দেখা যাবে, তাহলে জলের বৃদ্ধি তো কখনোই হবে না। ঠিক আছে, তাহলে বিটা কেটে গেল। আচ্ছা, বন্যপ্রাণী সংরক্ষণ। দেখুন বন্যপ্রাণী সংরক্ষণ করতে গেলে এরিয়া অনেক বড় হতে হবে, গাছপালা অনেক বড় হতে হবে এবং ঘন হতে হবে, তবে তো বন্যপ্রাণী লুকিয়ে লুকিয়ে থাকতে পারবে, এবার শিকার করতে পারবে। আর আমরা জানি সামাজিক বনসৃজন গাছ মানে কি ইউক্যালিপটাস আছে, আম, ডাম, মহুয়া ইত্যাদিগুলো, সেগুলো কিন্তু খুব ঘন গাছও নয় বা বিশাল এরিয়া জুড়েও কিন্তু আমরা লাগাই না, তাহলে এটাও কিন্তু হবে না। ঠিক আছে, আচ্ছা, তারপরে কৃষিতে উৎপাদন বৃদ্ধি। বললাম কৃষি উৎপাদন বৃদ্ধির কোনো সম্পর্ক নেই, মেন উদ্দেশ্য জ্বালানি কাঠ পাওয়া ছিল, ঠিক আছে, এবং পরিবেশের একটু উন্নতি করা, তাহলে এটাও হবে না। তাহলে সঠিক উত্তর কি হবে? ক্ষয়িষ্ণু বনসম্পদের উপর থেকে চাপ হ্রাস করা। এই পয়েন্টটা কেন হবে দেখুন, সামাজিক বনসৃজনের মেন উদ্দেশ্য কিন্তু হচ্ছে জ্বালানি কাঠ সরবরাহ করা গ্রামাঞ্চলে, এবং গ্রামাঞ্চলে মানুষের কর্মসংস্থান করা। যেহেতু মেন গাছ যদি আমরা থাকতো, সামাজিক বনসৃজন না করতাম, তাহলে গ্রামের মানুষ কী করতো? মেন গাছগুলো কেটে নিত, ডালপালা। মেন গাছ তো খুব দ্রুত বড় হয় না, ডালপালার কাটলে কিন্তু মেন গাছে খুব সমস্যা হয়ে যেত। তার জন্য কিন্তু সামাজিক বনসৃজন করেছিল, এই গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পায় এবং এই ডালপালাগুলো কিন্তু গ্রামের মহিলারা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবে। তার কারণ কি বলুন তো, সামাজিক বনসৃজন প্রকল্প নেওয়া হয়েছিল তখন আমাদের কিন্তু এই গ্যাসও ছিল না, এই সৌর শক্তিও সেরকমভাবে আমাদের প্রচলিত হয়নি। তাই সঠিক উত্তর কি হবে? এ। 22 উত্তর হবে এ। ঠিক আছে, চলুন 21 নম্বর কোশ্চেন আমরা দেখে নেব। কি বলছে? সম্পূর্ণত পাললিক ভূ জৈব রাসায়নিক চক্র কোনটি? দেখুন এখানে কিন্তু ছেলে মেয়েদেরকে একটু কনফিউজ করার জন্য এই টার্মটা দিয়ে দিয়েছিল, কমপ্লিটলি সম্পূর্ণত। ঠিক আছে, চলুন তাহলে প্রথম আমরা দেখি জৈব ভূ রাসায়নিক চক্র আমরা সবাই জানি কাকে বলে। জৈব ভূ রাসায়নিক চক্র দুরকম হয়, একটা হচ্ছে সেডিমেন্টারি, একটা হচ্ছে গ্যাসিয়াস। দুটোর মধ্যে পার্থক্য দেখে নিই। সেডিমেন্টারি বায়োজিওকেমিক্যাল সাইকেলটা কি, তার রিজার্ভার হবে লিথোস্ফিয়ার, ঠিক আছে। আর যেগুলো গ্যাসিয়াস মানে গ্যাসীয় পরল চক্র হবে, তার রিজার্ভার কি হবে? অ্যাটমসফিয়ার, ঠিক আছে। এবারে সেডিমেন্টারি মেন কি হবে? রক, সয়েল, সেডিমেন্ট। আর এই গ্যাসিয়াসের মধ্যে কি হবে? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন। আচ্ছা, এই যে সেডিমেন্টারি যে জিওকেমিক্যাল সাইকেল সেটা কিন্তু স্লো গতিতে হয়, ঠিক আছে, আর এটা ফাস্ট গতিতে হয়। আর প্রক্রিয়া কি? যে সমস্ত সেডিমেন্টারি বায়োজিওকেমিক্যাল সাইকেলগুলো আছে সেগুলো মেনলি ওয়েদারিং, ইরোশন, সেডিমেন্টেশনের মাধ্যমে কিন্তু চলে। আর আমাদের কি গ্যাসিয়াসে কি দেখে নেব? শোষণ এবং সালোক সংশ্লেষের মাধ্যমে চলে। এবার চলুন আমরা দেখে নিই। দেখুন এটা কি করে নির্বাচন করতে হতো, যেহেতু এখানে সালফার অক্সিজেন হচ্ছে গ্যাসের মধ্যে পড়ে, তাহলে এটা হবে না। কার্বন অক্সিজেন, এটা অক্সিজেন গ্যাসের মধ্যে পড়ে, এটাও হবে না, বা কার্বনও পড়ে। ফসফরাস, নাইট্রোজেন যেটা সেটাও হবে না। সঠিক উত্তর কি হবে? সালফার এবং ফসফরাস। আশা করি বুঝতে পেরেছি। এবার চলুন এভাবে পরপর প্রত্যেকটা কোশ্চেন আমরা আলোচনা করে নেব। 22 নম্বর কোশ্চেন, শস্য সমন্বয় ধারণা কে দিয়েছিল? অপশন এ ছিল উইভার,
অপশন বি ছিল স্ট্যাম, অপশন সি ছিল হুইটলেসি, অপশন ডি ছিল স্পেন্সার। চলুন আমরা পরপর যে ভৌগোলিকের নাম দিয়েছে সেগুলোকে একটু ব্যাখ্যা করে নিই। দেখুন এখানে আছে স্ট্যাম। স্ট্যাম আমরা সবাই জানি ল্যান্ডুজ মডেল অফ ব্রিটেন, ল্যান্ডুজ মডেলের জন্য কিন্তু স্ট্যাম বিখ্যাত, তাহলে ল্যান্ডুজ স্ট্যাম হবে না। আচ্ছা হুইটলেসি আমরা সবাই জানি এগ্রিকালচারাল রিজন করে শ্রেণীবিভাগ করেছিল, তাহলে হুইটলেসও হবে না। ঠিক আছে, স্পেন্সার, স্পেন্সার আমরা সবাই জানি মাটির ক্ষয় এবং গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছিল, তাহলে এই তিনটে হবে না। ঠিক আছে, তাহলে হবে কোনটা? উইবার। উইবার হচ্ছে শস্য সমন্বয় বা ক্রপ কম্বিনেশন আলোচনা করেছিল। ঠিক আছে, তাহলে 22 একটা সঠিক উত্তর কি হবে? 22 একটা সঠিক উত্তর হবে এ। ঠিক আছে, চলুন তাহলে আমরা পরপর এবার কোশ্চেনগুলো আলোচনা করে নিই। এরপর আমরা কিন্তু পরের কোশ্চেনগুলি হবে। আমি জানি এই কোশ্চেনে ভিডিওটা করার সময় আমাদের একটু অসুবিধা হবে, কারণ কারেন্ট চলে গেছে। ঠিক আছে, এবং বাইরে মেঘলা আবহাওয়া, তাই লাইট একটু কম আছে। তাই আমি কারেন্ট চলে যাওয়ার জন্য এবং লাইট কম থাকার জন্য ভিডিওটা কোয়ালিটি হয়তো একটু খারাপ হতে পারে, ওই জন্য আমি ক্ষমা প্রার্থী, আমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে, চলুন 23 নম্বর কোশ্চেন আমরা দেখিনি। পৃথিবী পৃষ্ঠে আপতিত সূর্যরশ্মিকে বলে এ পরিচলন শক্তি, বি অ্যালবেডো, সি ইনসুলেশন, ডি বিকিরণগত শক্তি। দেখুন আমরা প্রথমে একটা ছবি এঁকেছি, সূর্য, নিচে হচ্ছে ভূপৃষ্ঠ। অ্যালবেডো আমরা কাকে বলবো? সূর্য থেকে যে রশ্মি আসে সেটা মেঘ দ্বারা বিচ্ছুরিত আবার মহাশূন্যে ফিরে যায়, তাকে বলবো অ্যালবেডো, তাহলে অ্যালবেডো কিন্তু হবে না। আচ্ছা পরিচলন শক্তি আমরা কাকে বলবো? দেখুন এই ছবি দেখেছি, বাতাস যখন গরম হবে উপরে উঠে যাবে, আবার ঠান্ডা হয়ে নিচে নেমে যাবে, চক্রাকারে ঘুরবে, সেটাকে আমরা কি বলবো? পরিচলন শক্তি, কনভেকশন এনার্জি। এটা আবার অনেক সময় মানে কনভেকশন এনার্জি বলতে ওই প্রচলিত শক্তি, একটু উল্টো হয়ে গেলে প্রচলিত শক্তি আমরা বলি, যে শক্তিগুলো আমাদের প্রচলিত করে, যেমন হচ্ছে কয়লা, পেট্রোল ইত্যাদি। ঠিক আছে, একটা হচ্ছে কনভেকশন আর একটা কনভেকশন। ঠিক আছে, একটু দেখে নেবেন একটু। আচ্ছা বিকিরণগত শক্তি আমরা কাকে বলি? যে শক্তি চারিদিকে ছড়িয়ে যাবে, এই যে ছবি দেখে যেমন চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। ঠিক যেমন আমাদের লাইট জ্বলে কি হয়? চারিদিকে ছড়িয়ে যায়, ফ্যানের হাওয়া চারিদিকে ছড়িয়ে যায়, সেটাকে আমরা কি বলবো? বিকিরণগত শক্তি। তাহলে এটাও কিন্তু হবে না, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে সি, ইনসোলেশন। ইনসোলেশন আমরা কাকে বলবো? না ইনকামিং সোলার রেডিয়েশনকে আমরা কি বলবো? ইনসোলেশন। ঠিক আছে, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 23-এরটা সি হবে। ওকে, আচ্ছা চলুন 24 নাম্বার কোশ্চেন। ইউএসডিএ এর মতে 0.002 মিলিমিটার বা তার কম ব্যাসযুক্ত মৃত্তিকার কণাকে আমরা কি বলবো? অপশন এ আছে বালি, অপশন বি আছে কর্দম, অপশন সি আছে নুড়ি, অপশন ডি আছে পলি। আচ্ছা এটা কিন্তু আমি দেখবেন আমার একটা ইউটিউবে ভিডিও আছে সয়েল টেক্সচার ট্রায়াঙ্গেল, সেটা কিন্তু খুব সুন্দর করে বলেছিলাম এবং শর্টকাট ফর্মুলাও দিয়েছিলাম। সব থেকে মোটা হচ্ছে বালি এবং সব থেকে সূক্ষ্ম হচ্ছে কি? কাদা। ঠিক আছে, তাহলে দেখুন চলুন আমরা দেখে নিই বালির ব্যাস কত? 0.05 থেকে 2 মিলিমিটার, তাহলে এটা হবে না। আচ্ছা নুড়ির ব্যাস কত? 2 মিলিমিটারের বেশি, তাহলে এটাও হবে না, সি। আচ্ছা পলির ব্যাস কত? 0.002 থেকে 0.05 মিলিমিটার, এটাও হবে না, তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি কর্দম, 0.002 মিলিমিটার বা তার থেকে কম, তাহলে 24-এর সঠিক উত্তর কি হবে? 24 হচ্ছে বি। চলুন 25 নম্বর কোশ্চেন। 25 নম্বর কোশ্চেন কি বলছে? অত্যধিক অনুভূমিক চাপের ফলে স্থায়িত্ব ভাঁজের কোন অংশ বিচ্ছিন্ন হয়ে দূরে অবস্থান করে? অপশন এ আছে আবৃত ভাঁজ, অপশন বি হচ্ছে উদ্ঘট্ট ভাঁজ, অপশন সি ন্যাপ, অপশন ডি হচ্ছে সমুন্নত ভাঁজ। দেখুন আবৃত ভাঁজ কাকে বলে? যে ভাঁজে শুধুমাত্র অতিরিক্ত পার্শ্ব চাপের ফলে একদিকে হেলে যায়, সেটাকে আমরা কি বলবো? আবৃত ভাঁজ, তাহলে এটা হবে না। উৎকণ্ঠ ভাঁজ কাকে বলে? যখন ভাঁজের একটা অংশ অন্য অংশের উপরে চেপে যাবে, তখন সেটাকে আমরা কি বলবো? উদ্ঘট্ট ভাঁজ, তাহলে এটাও হবে না। আচ্ছা সমুন্নত ভাঁজ কাকে বলে? যে ভাঁজগুলো সমান্তরালভাবে অবস্থান করে, সেটাকে আমরা কি বলবো? সমুন্নত ভাঁজ, তাহলে এটাও হবে না। তাহলে কি উত্তর কি হবে? ন্যাপ। ন্যাপ কাকে বলবো? যখন দুটো শিলাখণ্ড এক অপর থেকে বিচ্ছিন্ন হবে এবং 1.5 কিলোমিটার বেশি দূরে অবস্থান করবে, তখন সেটাকে আমরা কি বলবো? ন্যাপ। তাহলে সঠিক উত্তর কি হবে? 25-টা সি, ন্যাপ। চলুন 26 নম্বর কোশ্চেন। 26 কি বলছে? মরু অঞ্চলের ক্ষয়চক্রের শেষ পর্যায়ে দেখা যায় এ ইনসেলবার্গ, বি অবশিষ্ট পার্শ্ব, সি ভৃগুতর, ডি মোনারণক। চলুন দেখে নিই। দেখুন মোনারণক হচ্ছে ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ পর্যায়ে যে সমপ্রায় ভূমি, তার উপর যে অবশিষ্ট পাহাড়, সেটাকে আমরা বলবো মোনারণক, তাহলে এটা হবে না। আচ্ছা ভৃগুতট কাকে বলে? আমরা খাড়া ঢালকে বলি ভৃগুতট, আমরা সবাই জানি। অবশিষ্ট পাহাড় কাকে বলবো? যে পাহাড়গুলো ক্ষয় হয়ে গিয়ে উচ্চতা কমে যায়, সেটাকে আমরা কি বলবো? অবশিষ্ট পাহাড়, তাহলে তিনটে হবে না। সঠিক উত্তর হবে ইনসেলবার্গ। দেখুন এটা কিন্তু ডিরেক্টলি উত্তর ইনসেলবার্গ হবে না, তার কারণ হচ্ছে ইনসেলবার্গ হচ্ছে মরু অঞ্চলে বার্ধক্য পর্যায়ে দেখা যায়। ঠিক আছে, মানে মরু অঞ্চলে বার্ধক্য পর্যায়ে যে পেনিপ্লেন দেখা যায়, অনেকে পেডিপ্লেন বলে, তার উপরে যে ভূমিরূপ সেটাকে ইনসেলবার্গ বলে। ঠিক আছে, তাই এটা যেহেতু পেডিপ্লেন বা পেনিপ্লেনের উপরে দেখা যায়, তাই আমরা যেহেতু কাছাকাছি অপশন, তাই এটাকে কিন্তু আমরা ইনসেলবার্গ হিসেবে ধরবো। ঠিক আছে, বলতে পেরেছি? আচ্ছা চলুন
27 নম্বর কোশ্চেন আমরা কি দেখে নেবো, যে প্রতি বর্গমিটারে সর্বাধিক জীবভর দেখা যায়। এ সাভান্না বায়োমে, বি তৈগা, সি ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, ডি তুন্দ্রা। দেখুন আমরা আগে দেখে নেবো জীবভর কাকে বলে। জীবভর খুব ইম্পর্টেন্ট। আচ্ছা মনে করুন দুজন আপনার পাশে মিষ্টি খাচ্ছে, একজন সুগার আছে একজন সুগার নাই, ঠিক আছে, দেখা গেলো 5টা রসগোল্লা আমরা দিয়েছে, যার সুগার নেই সে করে টপ করে 5টা রসগোল্লা শেষ করে দেবে, আর যার সুগার আছে সে কি করবে, মিষ্টিটাকে চিপবে, রসটাকে বার করে শুধুমাত্র ছানাটাকে খাবে। এটাকে বলে জীবভর। জীবভর কাকে বলবো, যখন শুষ্ক ওজনটাকে নেবো, শুধুমাত্র শুষ্ক ওজন, জলীয় অংশ বাদ দিয়ে যখন শুষ্ক ওজনটাকে নেবো অর্থাৎ মিষ্টিকে চিপে খাবো, তখন সেটা বলবো জীবভর। আশা বুঝতে পেরেছি। বলছে প্রতি বর্গমিটারে সর্বাধিক জীবভর কার বেশি হবে, দেখুন সাবানা হবে না, কারণ আমরা জানি সাবানা তৃণভূমির জন্য বিখ্যাত, তৃণভূমির কিন্তু জীবভর বেশি হতেই পারে না শুষ্ক ওজন। আচ্ছা দেখুন তৈগা হবে না, স্বল্পবর্গীয় অরণ্য আছে হবে না, তুন্দ্রা তো হবেই না, যেমন শীতল অঞ্চল সেখানে গাছপালা বেশি থাকে না, তাহলে উত্তর কি হবে, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। তার কারণ কি ওখানে প্রচুর বৃষ্টি হয়, প্রচুর ঘন গাছপালা দেখা যায়, তাই সেখানে সর্বাধিক জীবভর সেখানেই দেখতে পাওয়া যাবে। চলুন 28 নম্বর কোশ্চেন, প্রত্যাশিত আয়ুষ্কাল নির্ভর করে না, মানে না বলেছে মানে নেগেটিভ, মানে গোল দাগ দিয়ে দেবো, ঠিক আছে। দেখুন এক হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা, বি পুষ্টি, সি পরিবেশ দূষণ, ডি নগরায়ন। দেখুন স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি হলে আমাদের আয়ুষ্কাল অবশ্যই ভালো হবে, তাহলে এটা হবে না যেহেতু না বলেছে। আচ্ছা পুষ্টি, আমরা পুষ্টিকর খাবার খেলে ঠিক আছে কি হবে, শরীর ঠিকঠাক থাকবে। আচ্ছা এরপরে ছেলে মেয়েদের মধ্যে দুটো গন্ডগোল হবে, একটা হচ্ছে পরিবেশ দূষণকে নিয়ে, একটা হচ্ছে নগরায়নকে নিয়ে। এরপরে দেখুন পরিবেশ যদি দূষিত হয় তাহলে কিন্তু কি হবে, আমাদের প্রত্যাশিত আয়ুষ্কাল, ঠিক আছে, প্রভাব পড়বে কিনা, সমস্যা হবে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, নগরায়ন। নগরায়ন দেখুন এখানে কি জন্য কনফিউজ হবে নগরায়ন, কারণ হচ্ছে নগরায়নের কারণে কিন্তু আমরা জানি কি হয়, পরিবেশ দূষণ হয়, আর সেই পরিবেশ দূষণ আমাদের প্রত্যাশিত আয়ুষ্কালে প্রভাব ফেলে, কিন্তু নগরায়ন হচ্ছে কারণ, ঠিক আছে, আর পরিবেশ দূষণ তো তার ফলাফল। মানে নগরায়নটা কিন্তু কি করছে, কারণ যেহেতু আমি বলেছিলাম না, যারা গভীরে বেশি ভাববে, আরো গভীরে ভাববে, যারা বেশি গভীরে ভাববে তারা কিন্তু উত্তর নগরায়ন করতে পারে, মানে নগরায়নটা হচ্ছে পরবর্তী স্টেজে হয়ে যাবে, ঠিক আছে, মানে নগরায়নের কারণে পরিবেশ দূষণ হয়, তাই সঠিক উত্তর হবে নগরায়ন। নগরায়নের কিন্তু একটা কারণ, কিন্তু এটা ইনডিরেক্ট বলতে পারা যেতে পারে নগরায়নটাকে, ঠিক আছে, আর এই তিনটে হচ্ছে ডিরেক্ট। ওকে চলুন 29 নম্বর কোশ্চেন, স্বাস্থ্য উন্নয়নের জন্য 1992 সালে নির্ধারিত হয় কি, এজেন্ডা 19, এজেন্ডা 21, আচ্ছা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, আর একটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। দেখুন এজেন্ডা 19 বলে কিছু হয় না, ঠিক আছে, মানে আমার মানে অতটা পপুলার নয়। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এটা সেপ্টেম্বর 2000 সালে, সেপ্টেম্বর 2000 সালে গ্রহণ করা হয়েছিল, এবং 189টা দেশ মানে এই প্রতিজ্ঞা করেছিল যে দরিদ্র কমাবো, ইমপ্রুভমেন্ট করবো, কিসের, হেলথের ইমপ্রুভমেন্ট করবো, এডুকেশন ইমপ্রুভমেন্ট করবো। সালটা মনে রাখবেন সেপ্টেম্বর 2000, কেন ব্যাখ্যা করছি বারবার, এগুলো কিন্তু অন্যান্য পরীক্ষায় পড়ে যেতে পারে। আচ্ছা ডি বলছে কি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এটা গঠন করেছিল সেপ্টেম্বর 2015 সালে, এবং এখানে কিন্তু 17টা গোল কিন্তু আমাদের নির্ধারণ করা হয়েছিল, তাহলে সঠিক উত্তর কি হবে, এজেন্ডা 21। বারবার বলছি প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করার কারণ, এই পরীক্ষায় আপনাদের এজেন্ডা 20 পড়েছে মানে এই নয় সব পরীক্ষায় আপনাদের এজেন্ডা 21 পড়বে, অন্যান্য পরীক্ষায় কিন্তু পড়তে পারে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কত সালে গ্রহণ করা হয়েছিল, কটা, ঠিক আছে, কটা গোল ছিল। অন্য পরীক্ষায় পড়তে পারে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল কত সালে কোন মাসে গ্রহণ করা হয়েছিল, কটা দেশ অংশগ্রহণ করেছিল, তার উদ্দেশ্য কি, তাই প্রত্যেকটা অপশনকে আমরা ভেঙে ভেঙে পড়ে নেব, তাহলে এখান থেকে প্রচুর আমরা তথ্য জানতে পারবেন। চলুন এবার আমরা দেখে নেব 30 নম্বর কোশ্চেন, জনসংখ্যা পরিবর্তনের কারণ নয়, আবার নয় মানে নেগেটিভ কোশ্চেন গোল। আচ্ছা দেখুন একটা হচ্ছে যে কোনো জায়গায় দেখা গেল হয়তো কোনো একটা জায়গায় 1000 জন মানুষ আছে, তার মধ্যে 30 জন মানুষ মারা গেল, জনসংখ্যা পরিবর্তন হবে, তাহলে মৃত্যুহারটা হবে না। ওকে আচ্ছা মনে করুন 1000 জন মানুষ আছে, সেখানে হয়তো আরো 50 জন জন্মগ্রহণ করলো, তাহলে টোটাল জনসংখ্যা হলো 1000 প্লাস 50 মানে 1050, জনসংখ্যা পরিবর্তনের প্রভাব পড়তে, প্রজনন হার হবে না। আচ্ছা দেখা গেল হয়তো 1000 জন আছে, তার মধ্যে আমেরিকায়, যেমন আমার বন্ধু চন্দন দাস আমেরিকায় চাকরি করে, সেই দেখা গেল হয়তো আমেরিকা চলে গেল, দেখা গেল 30 জন আমেরিকা চলে গেল, তাহলে 1000 মাইনাস 30 930 জন, সেটাও কিন্তু প্রভাব পড়বে। কিন্তু দেখা গেল মানে অন্তর ইন্টারনাল মাইগ্রেশন, মানে দেশের আগে দেখা গেল হয়তো 1000 জনের মধ্যে মানে পশ্চিমবঙ্গের হয়তো 50 জন আছে, সেই 50 জনের মধ্যে দেখা গেল হয়তো 20 জন কেরালা চলে গেল, ঠিক আছে, কেউ দেখা গেল গুজরাট চলে গেল, এখানে কি হবে, রাজ্যের জনসংখ্যার যে সেখানে হেরফের হবে, কিন্তু টোটাল দেশের সাপেক্ষে কিন্তু পরিবর্তন হবে না, তাই এখানে অপশন কি গ্রহণ করা হবে, অপশন বি অভ্যন্তরীণ পরিবর্তন। এইভাবে আমরা প্রত্যেকটা 30টা কোশ্চেন আলোচনা করলাম, প্রত্যেকটা কোশ্চেন প্রত্যেকটা অপশন আমরা কিন্তু পরপর আলোচনা করব। থ্যাংক ইউ।